আচ্ছা, ডেটাবেস কনস্ট্রেন্ট বা ইন্টিগ্রিটি কনস্ট্রেন্ট। ডেটাবেস কনস্ট্রেন্ট বা ইন্টিগ্রিটি কনস্ট্রেন্ট এর মানে হচ্ছে যে এই ডেটাবেসের ইন্টিগ্রিটির যে নিয়ম আমরা পড়েছি সেই নিয়মগুলোর জন্য কিছু বাধা মাঝে মাঝে আসে। সেই বাধাগুলোকে দূর করে নির্ভুল বৈধ ডেটা প্রবেশ করানোর জন্য কিছু নিয়ম আমাদের মানতে হয়। সেই নিয়মগুলোকে বলা হয় কনস্ট্রেন্ট। এখানে তিন ধরনের কনস্ট্রেন্ট রয়েছে, যেমন ইন্টিগ্রিটি কনস্ট্রেন্ট, ডোমেন কনস্ট্রেন্ট এবং রেফারেন্সিয়াল কনস্ট্রেন্ট। আচ্ছা, এন্টিটি ইন্টিগ্রিটি ব্যাখ্যা করার সময় এন্টিটি ইন্টিগ্রিটি কনস্ট্রেন্টের সমস্ত নিয়ম বলে দেওয়া হয়েছে। এন্টিটি ইন্টিগ্রিটিতে যে নিয়মগুলো আছে সেটাই হচ্ছে এন্টিটি কনস্ট্রেন্টের নিয়ম। আমরা এখানে দেখাচ্ছি মূলত এসকিউএল যখন আমরা ব্যবহার করব, স্ট্রাকচার্ড কোয়ারি ল্যাঙ্গুয়েজ যখন আমরা ব্যবহার করব এমএস অ্যাক্সেস বা ওরাকেল বা অন্য কোনো সফটওয়্যারের মাধ্যমে, তখন আমরা কিভাবে এই এন্টিটি ইন্টিগ্রিটি বজায় রাখব। প্রথমটা হচ্ছে নট নাল, দ্বিতীয়টা হচ্ছে প্রাইমারি কি এবং তিন নম্বর হচ্ছে ইউনিক। প্রথমটা হচ্ছে নট নাল, দ্বিতীয়টা হচ্ছে প্রাইমারি কি এবং তিন নম্বর হচ্ছে ইউনিক। অর্থাৎ আমরা এন্টিটি ইন্টিগ্রিটি বজায় রাখার জন্য প্রাইমারি কি সেট করি। দু নম্বর হচ্ছে প্রাইমারি কি কখনো নাল থাকা যাবে না, তাহলে সেইটার জন্য লিখতে হবে নট নাল। এবং প্রাইমারি কি কখনো ডুপ্লিকেট হবে না, সেই কারণের জন্য লিখতে হবে ইউনিক। তাহলে এই তিনটে কিওয়ার্ড আমরা এসকিউএলে ব্যবহার করি। আবার ডোমেন ইন্টিগ্রিটি পড়ার সময় তার সমস্ত নিয়ম আমরা দেখেছি। এবং এসকিউএলে এই ডোমেন ইন্টিগ্রিটি কনস্ট্রেন্ট বজায় রাখার জন্য আমাদের যে কন্ডিশনটা ব্যবহার করতে হয়, যে নিয়মটা ব্যবহার করতে হয়, যে শর্তটা ব্যবহার করতে হয়, সেটাকে আমরা বলি চেক কনস্ট্রেন্ট। এই এজটা 18 থেকে বড় হতে হবে বা 18 থেকে ছোটও করা যেতে পারে। তো এই চেক কনস্ট্রেন্টের মাধ্যমে আমরা ডোমেন কনস্ট্রেন্ট ব্যবহার করতে পারি। রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি, এটিও একটি ইন্টিগ্রিটি নিয়ম। একে ফরেন কি ইন্টিগ্রিটি বলা হয়। এই ফরেন কি দিয়ে যেহেতু রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি বজায় রাখা হয়, সেই জন্য একে ফরেন কি ইন্টিগ্রিটি বলা হয়। নিয়ম অনুযায়ী ফরেন কির ভ্যালু সর্বদা টেবিলের প্রাইমারি কির ভ্যালুর সমান হতে হবে অথবা নাল হতে হবে। তাহলে ফরেন কির যে ভ্যালু সেটা কখনো ইচ্ছা অনুযায়ী হওয়া চলবে না। আমরা দেখতে পাচ্ছি যে রোল নাম্বার 11, এইটা হচ্ছে এখানে প্রাইমারি কি আর এইখানে হচ্ছে ফরেন কি। তাহলে সবসময় ফরেন কির ভ্যালু সবসময় প্রাইমারি কি সমান হতে হবে। ফরেন কির ভ্যালু সবসময় প্রাইমারি কি সমান হতে হবে অথবা নাল হলেও চলবে। এই B3 বই যে কম্পিউটার বইটা, সেই বইটা কেউ নেয়নি। এমন হতেই পারে যে লাইব্রেরিতে অনেক বই আছে কিন্তু কোনো স্টুডেন্ট সেই বইটাকে নেয়নি। তাহলে B3 সেই বুকের যে টেবিলে সেই রোল নাম্বারটা ফাঁকা থাকবে, অর্থাৎ সেই বইটা এখনও কেউ নেয়নি। কিন্তু এখানে এই রোটা যদি দেখি, এখানে দেখা যাচ্ছে যে 78 রোল জিওগ্রাফি বইটা নিয়েছে, কিন্তু 78 এই স্টুডেন্ট টেবিলে কোনো রোল নাম্বার নেই। এইখানে কোনো রোল নাম্বার 78 নেই। তাহলে এই রোল নাম্বারটা আমরা ফরেন কিতে কখনোই বসাতে পারবো না। অর্থাৎ যে রোল নাম্বারটা এখানে প্রাইমারি কিতে নেই, সেই রোল নাম্বারটা কখনোই এখানকার ফরেন কিতে বসাতে পারবো না। তাহলে ফরেন কিতে সেই ভ্যালুই থাকবে যেটা প্রাইমারি কিতে আছে, সেটা প্রাইমারি কি সমান হবে অথবা নাল হবে। তাহলে ফরেন কির ভ্যালু সর্বদা প্রাইমারি কি সমান হবে অথবা নাল হবে। এটাই হচ্ছে রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটির নিয়ম। আমরা রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটির কতগুলো নিয়ম আমরা দেখে নিচ্ছি উদাহরণের মাধ্যমে। প্রথম টেবিলে যে ভ্যালু থাকবে না, দ্বিতীয় টেবিলেও সেই ভ্যালু প্রবেশ করানো যাবে না। স্টুডেন্ট টেবিল এবং বুক টেবিল আমরা দেখতে পাচ্ছি এখানে 78 বলে কোনো রোল নাম্বার নেই। এখানে 11 আছে, 23 আছে এবং 44 আছে। তাহলে অবশ্যই করে 11 এখানে থাকবে, 23 থাকবে, 44 নাও থাকতে পারে, সেখানে নালও থাকতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু সেখানে 78কে কখনোই প্রবেশ করানো যাবে না, কারণ 78 কিন্তু এখানে নেই। 78 কিন্তু স্টুডেন্ট টেবিলে নেই। সুতরাং প্রথম টেবিলে যে ভ্যালু থাকবে না, দ্বিতীয় টেবিলেও সেই ভ্যালুকে প্রবেশ করানো যাবে না। এটা হচ্ছে রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটির প্রথম নিয়ম। শুধুমাত্র দ্বিতীয় টেবিলে কোনো ডেটাকে আপডেট করা যাবে না, ডিলিট করা যাবে না, বা দ্বিতীয় টেবিলে নতুন কোনো ডেটা ইনসার্টও করা যাবে না। আবার রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটির আরেকটা নিয়ম হচ্ছে যে এই যে প্রাইমারি কির মান এখানে 11 রয়েছে, এই 11টাকে যদি আমরা চেঞ্জ করে 66 করে দিই, তাহলে অটোমেটিক্যালি এই ফরেন কিতে অর্থাৎ বুক টেবিলে সেখানেও কিন্তু 11 জায়গায় 66 হয়ে যাবে এবং সেটা অটোমেটিক্যালি হবে, আমাদের কিছুই করতে হবে না। আমরা যদি এই 23টাকে ডিলিট করে দিই, তাহলে এখানেও কিন্তু এই 23টা ডিলিট হয়ে যাবে। ঠিক এইভাবেই কিন্তু রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি করতে হয়। আমরা এই টেবিলে যা কিছু করার করব এবং অটোমেটিক্যালি দ্বিতীয় টেবিলে তার ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, প্রথম টেবিলের প্রাইমারি কিকে যখন আমরা আপডেট ডিলিট করব, তখন অটোমেটিক্যালি সেটা এই দ্বিতীয় টেবিলে অর্থাৎ ফরেন কির টেবিলে সেটা আপডেট বা ডিলিট হয়ে যাবে।
সেখানে নিজে থেকে আর কিছু করতে হবে না। অর্থাৎ এমনভাবে রিলেশন তৈরি করতে হবে যাতে এখানে যখন আপডেট বা ডিলিট করা হবে সেখানে আলাদা করে দ্বিতীয় টেবিলে কিছু করতে হবে না। প্রথম টেবিলে আপডেট ডিলিট বা ইনসার্ট করার সময় সঙ্গে সঙ্গেই অটোমেটিক্যালি দ্বিতীয় টেবিলেও ওই একই রেজাল্ট আমরা দেখতে পাবো। এটাই হচ্ছে রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটির প্রধান নিয়ম। রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি কনস্ট্রেন্ট, সেখানে আমরা 3 রকম কনস্ট্রেন্ট ব্যবহার করতে পারি। যেমন হচ্ছে প্রথমেই ফরেন কি, অর্থাৎ একটা টেবিলে যেটা প্রাইমারি কি থাকবে অন্য টেবিলে সেটাকে ফরেন কি হিসেবে রাখতে হবে। টেবিল তৈরি করার সময় এটা বলে দিতে হবে ডেটাবেসকে। তারপরে বলতে হবে অন আপডেট সেট নাল, অন ডিলিট সেট নাল। অর্থাৎ দ্বিতীয় টেবিল যখন আমরা তৈরি করব তখন এই দুটো রুল বলতে হবে যে অন আপডেট সেট নাল, অন ডিলিট সেট নাল। এর মানে হচ্ছে যে দ্বিতীয় টেবিলটায় কোনো আপডেট করা যাবে না, দ্বিতীয় টেবিল থেকে কোনো ডেটাকে ডিলিট করা যাবে না। ফরেন কির টেবিলে ডেটা ডিলিট করা চলবে না এবং ফরেন কির টেবিলে ডেটা আপডেট করাও যাবে না। এর যে কনস্ট্যান্ট সেটা হচ্ছে অন ডিলিট সেট নাল, অর্থাৎ আপডেট হলে কি কোনো রেজাল্ট দেখাবে না এবং ডিলিট হলে কোনো রেজাল্ট দেখাবে না। এটাই আবার দ্বিতীয় টেবিলটা তৈরির সময় এটাও বলতে হবে অন আপডেট ক্যাসকেড, অন ডিলিট ক্যাসকেড। এর মানে হচ্ছে এই যে প্রথম টেবিলটা আপডেট বা ডিলিট করার সময় অটোমেটিক্যালি এই দ্বিতীয় টেবিলে ডেটা ডিলিট হবে বা ডেটা আপডেট হবে। সেটা কিভাবে হবে না, এই কমান্ড দুটো যখন ডেটাবেসের মধ্যে যখন লেখা থাকবে অন আপডেট ক্যাসকেড, অন ডিলিট ক্যাসকেড, তার মানে প্রথম টেবিলে ডিলিট হলে দ্বিতীয় টেবিলেও ডেটা ডিলিট হবে, প্রথম টেবিলের ডেটা আপডেট হলে দ্বিতীয় টেবিলেও ডেটা আপডেট হবে। তাহলে এই 5টাই হচ্ছে রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি কনস্ট্রেন্ট। এভাবেই আমরা টেবিলের রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি বজায় রাখি। একটা ফাইল সিস্টেম এবং একটা ডেটাবেসের পার্থক্য দেখব। মূলত ডেটাবেস ফাইল হিসেবেই সংরক্ষিত করা হয়, ফিজিক্যাল লেভেলের ডেটাকে কিন্তু ফাইল হিসেবেই সংরক্ষিত করা হয়, যদিও তাদের মধ্যে একটা পার্থক্য রয়েছে। এবং আগে যখন কম্প্যাক্ট রূপে যখন কোনো ডেটাবেস সফটওয়্যার যখন ছিল না তখন ডেটাকে ফাইল হিসেবেই স্টোর করতে হতো। ডেটাবেস সিস্টেমে ডেটার কোনো পুনরাবৃত্তি ঘটে না, যেহেতু আমরা বিভিন্ন রকম কি বা বিভিন্ন রকম কনস্ট্যান্ট সেখানে যোগ করি, এর ফলে ডেটার কোনো পুনরাবৃত্তি হয় না। কিন্তু ফাইল সিস্টেমে ডেটার পুনরাবৃত্তি হতেই পারে, ফাইল সিস্টেমে ডেটার পুনরাবৃত্তি হতেই পারে। ডেটাবেস সিস্টেম সুরক্ষিত, অর্থাৎ যেহেতু ডেটার মধ্যে ডেটা ইন্ডিপেন্ডেন্স বজায় থাকে বা ডেটা অ্যাবস্ট্রাকশন করা হয়, সেই জন্য ডেটার একটা সিকিউরিটি থাকে, সেটা কিন্তু ফাইল সিস্টেমে থাকে না। বেশিরভাগ ডেটাবেসকে যে কোনো একটি ডেটাবেসকে বহু ব্যবহারকারী একসাথে ব্যবহার করতে পারে, কিন্তু ফাইল সিস্টেমে বহু ব্যবহারকারী একসাথে অনেকজন মিলে সেই ফাইলটাকে ব্যবহার করতে পারে না। ডেটাবেস মূলত ফাইল স্ট্রাকচার হিসেবেই স্টোর করা থাকে। এই সমস্ত যে ফাইল স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি এটাকে যখন একসাথে যখন যোগ করা হয় এটাই একটা ডেটাবেস হিসেবে কাজ করে। ডিবিএমএস এবং আরডিবিএমএস এর মধ্যে পার্থক্য, অর্থাৎ ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এবং রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের পার্থক্য। রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্টে আমরা সব কিছু টেবিল আকারে আমরা উপস্থাপন করি ডেটাকে, সেখানে কলম রো এই আকারে ট্যাবুলার ফর্মে বা টেবিল আকারে আমরা ডেটাকে উপস্থাপন করতে পারি। আর অর্থাৎ আরডিবিএমএস হচ্ছে ডেটাবেসের একটা নতুন কনসেপ্ট, কিন্তু আগে আমরা ডেটাবেসকে আমরা ফাইল সিস্টেম হিসেবে উপস্থাপন করতাম। সেখানে নেটওয়ার্কিং মডেল বা হায়ারার্কিক্যাল মডেল যেটা আমরা দেখি সেই হিসেবে একটা ফাইলের সঙ্গে আরেকটা ফাইলের লিঙ্ক তৈরি করা হয়েছে, আরেকটা ফাইলের সঙ্গে আরেকটা ফাইলের সম্পর্ক তৈরি করা হয়েছে, এইভাবে সেখানে ডিবিএমএসে ডেটা উপস্থাপন করা হয়। এখানে রিলেশনাল ডেটাবেসে যেটাকে আমরা অ্যাট্রিবিউট বা কলম বলি সেটাকেই ডেটাবেসের ক্ষেত্রে আমরা ফিল্ড বলি, যেটাকে আমরা টেবিল বলি সেই টেবিলটাকেই আমরা ডিবিএমএসের ক্ষেত্রে সেটাকে আমরা ফাইল বলি। আবার যে প্রত্যেকটা রো সেই প্রত্যেকটা রোকে আমরা বলি টাপল বা রো, সেটাকেই আমরা ডিবিএমএসের ক্ষেত্রে বলি রেকর্ড। যে আর অ্যাট্রিবিউট বা কলমকে কি বলি? ফিল্ড। তাহলে ডিবিএমএসের ক্ষেত্রেও যেহেতু ফাইল আকারে ডেটা স্টোর করা হয় তাহলে ফাইল সিস্টেমের নিরাপত্তা খুব কম, সেটা আমরা জানি। রিলেশনাল ডিবিএমএসের ক্ষেত্রে ডেটার নিরাপত্তা অনেক বেশি, যেহেতু অনেক ক্ষেত্রে অনেক কি ব্যবহার করা হয়, অনেক কনস্ট্যান্ট ব্যবহার করা হয়। ডিবিএমএসে ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচার কাজ করে না, এখানে বিভিন্ন রকম ইন্ডিপেন্ডেন্ট প্রোগ্রাম প্রত্যেকটা ফাইলের সঙ্গে সম্পর্কযুক্ত থাকে এবং তারাই সেইভাবে কাজ করে। কোনো নির্দিষ্ট মুহূর্তে ডেটাবেসে যে তথ্য সংরক্ষিত করে রাখা হয় সেটাকেই বলা হয় ডেটাবেস ইনস্ট্যান্স। কোনো একটি নির্দিষ্ট মুহূর্তে ডেটাবেসে যে ডেটা সংরক্ষিত থাকে সেটাকেই বলা হয় ডেটাবেস ইনস্ট্যান্স। বিভিন্ন সময়ে ডেটাবেসের ইনস্ট্যান্স পাল্টে যায়, বিভিন্ন অপারেশন করার ফলে ডেটাবেসের ইনস্ট্যান্স পাল্টে যায়। যেমন
কোনো নতুন ডেটা সংযুক্ত করার ফলে বা ইনসার্ট করার ফলে, ডেটা ডিলিট করার ফলে, ডেটা আপডেট করার ফলে ডেটাবেস ইনস্ট্যান্স পাল্টে যায়। একটি উদাহরণের মাধ্যমে আমরা একই টেবিলের 3 ধরনের ইনস্ট্যান্স আমরা দেখব। 3 ধরনের ইনস্ট্যান্স আমরা দেখব। দেখা যাচ্ছে যে এখানে এমপ্লয়ি টেবিলে E1048 এখানে দেখা যাচ্ছে এমপ্লয়ি টেবিলে E1048 এই তথ্যটা রয়েছে। এবার এই তথ্যটাকে যদি আমরা ডিলিট করে দিই, এটাকে যদি ডিলিট অপারেশন করি, এই তথ্যটাকে যদি ডিলিট করে দিই, তাহলে কি দেখতে পাবো? তাহলে এই রকম একটা টেবিল দেখতে পাবো। আগের টেবিলের সঙ্গে আমরা যদি দেখি যে তাহলে এই টেবিলটা পাল্টে গেছে, অর্থাৎ এখানে 1 2 3 4 চারটে ডেটা ছিল, এখানে 3টে ডেটা রয়েছে, 3টে রো সেখানে রয়েছে, অর্থাৎ টেবিলটার আকার কিন্তু বদলে গেছে। তাহলে এই টেবিলের যে ইনস্ট্যান্স ছিল, এই টেবিলের যে ইনস্ট্যান্স সেটা পাল্টে গেছে, অর্থাৎ দেখা গেল ডিলিট করার ফলে কিন্তু ডেটাবেসের যে ইনস্ট্যান্স সেটা পাল্টে গেছে। আবার এই যে I2 যে ইনস্ট্যান্স রয়েছে, সেখানে যদি আমরা একটা নতুন ডেটা যোগ করি, এখানে একটা নতুন ডেটা যোগ করা হয়েছে, এর ফলে কি হচ্ছে, এখানে 4টে রো তৈরি হয়ে যাচ্ছে এবং একটা নতুন ডেটা E1055 এই একটা নতুন সেখানে যোগ করা হচ্ছে, এর ফলে একটা নতুন ইনস্ট্যান্স তৈরি হচ্ছে I3। এর ফলে দেখা যাচ্ছে যে ডিলিট, ইনসার্ট বা আপডেট এই ধরনের যে অপারেশনগুলো রয়েছে, এই অপারেশনগুলো করার ফলে ডেটাবেসের ইনস্ট্যান্স প্রতি মুহূর্তে পাল্টে যায়। ডেটা আপডেট করলে কি হবে? ধরা যাক এখানে অশ্বিনী রায় রয়েছে, এই অশ্বিনীর বদলে আমরা যদি এটাকে, এই অশ্বিনী রায়ের বদলে এটাকে যদি আমরা সুকুমার করে দিই, সুকুমার রায় এইভাবে যদি করে দিই, তাহলে দেখা যাবে ডেটাবেসের ইনস্ট্যান্স পাল্টে গেছে, অর্থাৎ ডেটাবেসের যে একটা ভ্যালু, একটা যে মান, সেইটা পাল্টে গেছে। অশ্বিনী রায়ের বদলে সেটা সুকুমার রায় হয়ে গেছে। তাহলে এখানেও আপডেটের ফলে দেখা গেল ডেটাবেসের ইনস্ট্যান্স পাল্টে যাচ্ছে। এই আগের টেবিলের উদাহরণ থেকেই আমরা দেখতে পাচ্ছি EMP টেবিল বা এমপ্লয়ি টেবিল। সেই টেবিলের মধ্যে কী কী অ্যাট্রিবিউট ছিল? এমপ্লয়ি আইডি, নেম, ডেট অফ জয়েন এবং সিটি, এই 4টে অ্যাট্রিবিউট সেখানে ছিল। তাহলে এটাকে বলা হতো ডেটাবেস স্কিমা। ডেটাবেস স্কিমা মানে কি? ডেটাবেসটাকে ডিজাইন করার জন্য, ডেটাবেসটাকে সুন্দর করে সাজানোর জন্য যে পরিকল্পনা করা হয়, সেটাই হচ্ছে ডেটাবেস স্কিমা। একটা টেবিল কীভাবে ডিজাইন করা হবে, তার মধ্যে কী কী অ্যাট্রিবিউট থাকবে, সেটাকেই বলা হয় ডেটাবেস স্কিমা। তাহলে এখানে এমপ্লয়ি আইডি, নেম, ডেট অফ জয়েন, সিটি, এই সমস্তটা হচ্ছে যে অ্যাট্রিবিউটগুলো আমরা সাজিয়েছি, এটাই হচ্ছে ডেটাবেস স্কিমা। আবার ডেটাবেস ইনস্ট্যান্স দেখছি যে প্রতিটা মুহূর্তে ডেটাবেসের যে ভ্যালু এখানে দেওয়া হয়েছে, অর্থাৎ ইএমপি আইডির জায়গায় একটা এমপ্লয়ি আইডি দেওয়া হয়েছে, নেমের জায়গায় একটা সমীর রায় দেওয়া হয়েছে, ডেট অফ জয়েনিংটা নেই এবং সিটি দেওয়া হয়েছে হুগলি। তাহলে প্রত্যেকটা অ্যাট্রিবিউটের জায়গায় দেখা যাচ্ছে যে একটা মান দেওয়া হয়েছে বা একটা ভ্যালু দেওয়া হয়েছে, সেই ভ্যালুগুলোই হচ্ছে ডেটাবেস ইনস্ট্যান্স। তা ডেটাবেস স্কিমা কি? আমরা যখন অ্যাট্রিবিউটের আকারে যখন লিখবো, সেটাই হচ্ছে ডেটাবেসের একটা স্কিমা, এবং প্রত্যেকটা অ্যাট্রিবিউটের যখন আমরা ভ্যালু বা একটা মান যখন বসাবো, সেই মানগুলোকেই বলা হবে ডেটাবেস ইনস্ট্যান্স। আমরা ডেটাবেস স্কিমা এবং ডেটাবেস ইনস্ট্যান্সকে অনেকটা ভেরিয়েবল আর ভ্যালুর সঙ্গে তুলনা করতে পারি। যেমন ধরা যাক এক্স একটা ভেরিয়েবল, এটাকে আমরা ডেটাবেস স্কিমা বলতে পারি, এবং বিভিন্ন সময়ে এক্সের মান পাল্টে যায়, যেমন কখনো 2, কখনো 3, কখনো 4, কখনো 5, এরকম এক্সের মান হতে পারে। সেই কারণের জন্য এই যে ভ্যালুগুলো, এই যে মানগুলো রয়েছে, এই 2, 3, 4, 5, এগুলোকে আমরা বলবো ডেটাবেস ইনস্ট্যান্স, আর এক্সটাকে বলবো আমরা ডেটাবেস স্কিমা। অনেকটা ডেটাবেস স্কিমা অনেকটা ভেরিয়েবল এবং ডেটাবেস ইনস্ট্যান্সকে অনেকটা মান বা একটা ভ্যালুর সঙ্গে আমরা তুলনা করতে পারি।